আসসালামু আলাইকুম সবাইকে আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটার নাম হচ্ছে ক্রায়োসার্জারি। সেটা নিয়ে আমরা ডিটেইলসে কথাবার্তা বলবো। তো আমরা ক্রায়োসার্জারি নিয়ে আজকে ডিটেইলসে কথাবার্তা বলবো। তো ক্রায়োসার্জারি মেইনলি আসলে অ্যাকচুয়ালি কি? ক্রায়োসার্জারি হচ্ছে আমাদের লাইক হচ্ছে লিকুইড নাইট্রোজেন অথবা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করার মাধ্যমে কোনো কাটাছেঁড়া করা ছাড়াই শরীরের রোগ আক্রান্ত বা সংক্রমিত অংশকে ফার্স্টে শীতলকরণ করা এবং এই প্রক্রিয়ায় মানে শীতলীকরণের মাধ্যমে আমাদের এই কন্টিনিউয়াসলি যে আমাদের বিশেষ করে এটা প্রসিডিওরটা এখন বিভিন্ন জায়গায় ইউজ করা হয় ক্যান্সারের ক্ষেত্রে অথবা টিউমারের ক্ষেত্রে। আর সবচেয়ে বেশি ইউজ করে ডার্মাটোলজিস্টরা যে স্কিনে যে ডিজিজ গুলো থাকে সেখানে লিকুইড নাইট্রোজেন অথবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস সরাসরি ইনজেক্ট করার মাধ্যমে বা স্প্রে করার মাধ্যমে যে রোগ আক্রান্ত অংশগুলো আছে শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে সংক্রমণ মুক্ত করা হয়। এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্যার ক্রায়োসার্জারি। ওকে, তো এটা নিয়ে আমরা আজকে ডিটেলসে ক্লাস করব যে আসলে ক্রায়োসার্জারি অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়, কি কি ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে। তো ক্রায়োসার্জারির জনক হচ্ছে ডক্টর ইরভিন এস কুপার। তাকে মডার্ন ক্রায়োসার্জারির জনক ধরা হয়। তো আমরা ক্রায়োসার্জারির একটু হিস্ট্রিটা একটু ডিসকাশন করে আসি বা একটু দেখে আসি যে আসলে ক্রায়োসার্জারি কিভাবে আসলো, কোন টার্মস থেকে আসছে, এগুলো এমসিকিউর ক্ষেত্রে আমাদের আসে, সেগুলো একটু লক্ষ্য করেন। ক্রায়োসার্জারি এখানে একটু আমি বলে রাখি, cryosurgery is the use of extreme cold in surgery destroy abnormal or diseased tissue। অর্থাৎ এই ক্রায়োসার্জারিটা এক্সট্রিম কোল্ড মানে সার্জারি, অর্থাৎ খুবই ঠান্ডার মাধ্যমে এটাকে দেওয়া হয়। আর এই ক্রায়োসার্জারিটা গ্রিক ওয়ার্ড ক্রায়ো থেকে আসছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, গ্রিক ওয়ার্ড ক্রায়ো থেকে আসছে যেটার মিনিং হচ্ছে স্যার আইসি কোল্ড। ঠিক আছে, যেটার মানে হচ্ছে আইসি কোল্ড। আর সার্জারিতে আমরা সবাই জানি যে সার্জারি হচ্ছে হলো গিয়ে হ্যান্ড ওয়ার্ক বা হ্যান্ডি ওয়ার্ক, এটা আমরা জানি। তো পরীক্ষায় আসে যে ক্রায়োসার্জারি মূলত হচ্ছে কোন শব্দ থেকে আসছে। ক্রায়োটা এটা হচ্ছে গ্রিক থেকে আসছে। আর এই ক্রায়োসার্জারিটা হচ্ছে প্রাচীন মিশরে সর্বপ্রথম ইমপ্লিমেন্টেশন করা হয়। ইজিপশিয়ানরা এই টেকনোলজিটা ইনভেন্ট করে, কিন্তু এই টেকনোলজিতে পরবর্তীতে নতুনত্ব বা এটাকে মডিফাই করে ডক্টর এস আরভিন কুপার। আর ডক্টর আরভিং এস কুপার তিনি হচ্ছেন এই মডার্ন ক্রায়োসার্জারি টেকনিকটাকে চেঞ্জ করেন। তো আমরা একটু সেই মানে স্যারকে একটু দেখে আসি। ওপেন, ওনার নাম হচ্ছে ডক্টর ইরভিং এস কুপার। তিনি মডার্ন ক্রায়োসার্জারির জনক ধরা হয়। এটা ধারণা করা হয় 1960-তে, সরি, এটা ধারণা করা হয় 1960-তে তিনি সর্বপ্রথম এই ক্রায়োসার্জারিটা সর্বপ্রথম অফিসিয়ালি ইমপ্লিমেন্টেশন করেন। তো তিনি একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন, রিনাউন্ড নিউরো সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি সর্বপ্রথম এই ক্রায়ো সার্জারিটাকে ইমপ্লিমেন্টেশন করেন। ওকে, তো এটার একটা ডকুমেন্টেশনও আছে। ডকুমেন্টেশনের বাইরে আমি কোনো কথাবার্তা বলি না। তো আমি যদি এটাকে একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টুকু। এই যে দেখেন যে ডেভেলপ দ্য ফার্স্ট ক্রায়োসার্জিক্যাল প্রোব। ক্রায়োসার্জিক্যাল প্রোব একটা মেশিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইকুইপমেন্ট, যেটা সবচেয়ে বেশি হচ্ছে ক্রায়োসার্জারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো 1960-তে 1960 সালে তিনি সর্বপ্রথম এটা ব্যবহার করেন। অ্যাপ্রক্সিমেটলি এটা ধারণা করা হয়, ঠিক আছে। তো পরীক্ষায় যদি আসে যে ক্রায়োসার্জারির জনককে, তখন এটার অ্যান্সার দিবেন ডক্টর ইরভিং এস কুপার। ওকে, আর তিনি হচ্ছে ট্রিট পেশেন্ট উইথ পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে তারপর এসেনশিয়াল
টার্মর, তারপর উইলসন ডিজিজ, এই সবগুলোর ক্ষেত্রে তিনি এগুলো ব্যবহার করেন। ওকে, তো এই সকল ক্ষেত্রগুলোতে তিনি হচ্ছেন ক্রায়োসার্জারি ব্যবহার করেন। তো পরীক্ষায় আসতে পারে কোন কোন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আরো অনেকগুলো ডিজিজের কথা বলবো যেগুলোতে হচ্ছে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এখন এই ক্রায়োসার্জারিতে আসলে সবচেয়ে কমন বেশি ইউজ করা হয় স্যার লিকুইড নাইট্রোজেন। স্যার লিকুইড নাইট্রোজেনের একটা স্পেশালিটি আছে, সেটা খুব ইজি ভাবে মানে খুব অল্প সময়ের মধ্যে সারফেসে যে সকল অবজেক্ট আছে যেটাতে অ্যাপ্লাই করা হবে সেটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে বরফে কনভার্ট করতে পারে, আইসে কনভার্ট করতে পারে, আইসিং ফ্যাক্টরে যেতে পারে। তো এই জন্যই লিকুইড নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এটার সাথে আর কি কি ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেইন করছি, একটু লক্ষ্য করেন স্যার। এখন আমি আপনাদেরকে হচ্ছে লিকুইড নাইট্রোজেন কত তাড়াতাড়ি হচ্ছে বরফে কনভার্ট করতে পারে সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করছি। স্যার আপনারা এটা অবশ্যই জানেন, এগুলো হচ্ছে ক্যাপসিকাম, আমরা সবসময় ইউজ করি। এই ক্যাপসিকামকে মূলত হচ্ছে লিকুইড নাইট্রোজেনের একটা জারের মধ্যে, লিকুইড নাইট্রোজেনের একটা মনে করেন যে বাস্কেটের মধ্যে রাখা হচ্ছে। তো এই লিকুইড নাইট্রোজেনের যে বাস্কেটটা আছে সেটার মধ্যে দেওয়ার পর দেখেন, আমরা জানি যে এগুলোকে আমরা চপ করি নাইফের মাধ্যমে, ছুরির মাধ্যমে, বাট এটাকে এখন হ্যামারের মাধ্যমে ব্রেকডাউন করা হবে। লক্ষ্য করেন। ওকে, নিশ্চয়ই আপনারা দেখতে পাইছেন যে লিকুইড নাইট্রোজেন কিভাবে তার করেসপন্ডিং, তার সারফেসে আসা কোনো বা তার ইন্টারঅ্যাকশনে আসা কোনো একটা অবজেক্টকে কত তাড়াতাড়ি আইসিং ফ্যাক্টরে নিতে পারে। ইনফ্যাক্ট এখনকার মডার্ন ডেইসের থিফরা তারাও হচ্ছে লিকুইড নাইট্রোজেন ইউজ করে, মনে করেন তালা এগুলো ব্রেকডাউন করার জন্য। আমি কিন্তু কাউকে এনকারেজ করতেছি না, আমি বলতেছি আপনারা নিশ্চয়ই কিছু মুভি দেখছেন, লাইক হচ্ছে টার্মিনেটর 2, তারপরে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, যেখানে লিকুইড নাইট্রোজেনের কিছু এক্সপেরিমেন্ট আছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আপনারা যদি লিখে সার্চ দেন লিকুইড নাইট্রোজেন সেন, তাহলে সিনস লিকুইড নাইট্রোজেন সিনটা যদি আপনি লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে কিভাবে করে মনে করেন যে রবারিটা করা হয় লিকুইড নাইট্রোজেন ব্যবহার করার মাধ্যমে। লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আপনি খুব সহজে তালাকে স্যার কি করতে পারবেন, ব্রেকডাউন করতে পারবেন। সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন স্যার। এই দেখেন, এই এক্সপেরিমেন্টটা দেখেন স্যার। এটা খুবই হেভি, এগুলো খুবই হেভি মনে করেন তালা, লক। তো এগুলোকে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আমরা ব্রেকডাউন করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে তালা কিভাবে অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে,
আই হোপ আপনারা বুঝতে পারছেন যে লিকুইড নাইট্রোজেন আসলে কিভাবে মনে করেন যে খুব তাড়াতাড়ি বরফে কনভার্ট করতে পারে। তো লিকুইড নাইট্রোজেন ইউজ করার একটাই উদ্দেশ্য যে নিম্ন টেম্পারেচারে মূলত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কথাই যদি আমরা বলি সেগুলো এক্সিস্ট করে না। ঠিক আছে? ক্যান্সার সেল এগুলো দেখা গেছে -40°C সেগুলো হচ্ছে অ্যাক্টিভেট থাকতে পারে না। সেগুলো তাদের অ্যাক্টিভিটি গুলো বন্ধ হয়ে যায় এবং ডিস্ট্রয় হয়ে যায়। এজন্য এই লিকুইড নাইট্রোজেনটা বা এই ক্রায়োথেরাপিটা ব্যবহার করা হয়। তো এই ক্রায়োথেরাপি কিভাবে ব্যবহার করা হয় সেটা আরো ডিটেইলসে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো লিকুইড নাইট্রোজেন বা হচ্ছে হলো ক্রায়োসার্জারির ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বা কি র ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় সেটা একটু আপনারা দেখেন। তো লিকুইড নাইট্রোজেন এটা হচ্ছে কমনলি ব্যবহার করা হয়। কোনো ক্ষেত্রে স্যার কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়, তারপর এখানে আর্গন গ্যাসও ইউজ করা হয়, হিলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়। ঠিক আছে? পরীক্ষায় যদি আসে যে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপিতে কি র ম্যাটেরিয়ালস বা কেমিক্যাল ব্যবহার করা হয়, তাহলে এখানে বলবেন লিকুইড নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এবং হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের কথাটা উল্লেখ করে নাই। হিলিয়াম গ্যাসটা ব্যবহার করা হয় যে যত দ্রুত বরফে কনভার্ট হয় তত দ্রুত যাতে সেটাকে বরফের মানে যে ফ্যাক্টরটা আছে সেটাকে কমানোর জন্য, অর্থাৎ মেল্টিং পয়েন্টে যাতে যাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড বা আর্গন গ্যাস, কার্বন ডাই অক্সাইডও আপনারা জানেন যে আইস ফরমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। আর লিকুইড নাইট্রোজেন ব্যবহার করার কিছু ডিভাইস আছে, তবে এটা তো আপনারা যেটা দেখতেছেন ক্রায়োগান। তো এটাও যেমন ব্যবহার করা হয় তেমনি সবচেয়ে ফ্লেক্সিবল যেটা এখন মডার্ন ডেতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ক্রায়োপ্রোব। সেটার আমরা অ্যানিমেশনটা দেখব। দেখলেই আপনাদের মোটামুটি অনেক কিছুই স্যার ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার আর্গন গ্যাসটা ব্যবহার করা হয় যাতে যখনই লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হবে যাতে ওইটা খুব সুন্দরভাবে কাজ করে, ঠিকঠাক মতো কাজ করে এবং ঠান্ডাটা যেন সব দিকে না ছড়ায়, স্পেসিফিক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটার জন্য হচ্ছে আর্গন গ্যাসটা ব্যবহার করা হয়। যখনই মনে করেন লিকুইড নাইট্রোজেন দেওয়া হবে কোনো একটা সিস্টেমের মধ্যে বা কোনো একটা মনে করেন যে স্কিন ডিজিজের ইনফেক্টেড এরিয়াতে, যাতে ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে সেটার জন্যই আর্গন গ্যাস ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে দিস গিভস ফিজিশিয়ান এক্সেলেন্ট কন্ট্রোল অফ দ্য আইস অ্যান্ড মিনিমাইজ দ্য কমপ্লিকেশনস। ঠিক আছে? তো এখান থেকে এটা যেটা বোঝানো হচ্ছে যেটা হচ্ছে ফিজিশিয়ানকে আইসিং ফ্যাক্টরটাকে কন্ট্রোল করার এবিলিটি দেয় এবং কমপ্লিকেশন যেগুলো আছে সেগুলোকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে ইয়েটা ইউজ করা হয় ক্রায়োসার্জারিটা। আর এটা টেম্পারেচারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই ক্রায়োথেরাপিতে টেম্পারেচার একদম রুম টেম্পারেচার থেকে হচ্ছে -41°C প্রয়োগ করা হয়। ওকে, তো বিভিন্ন ধরনের মনে করেন যে স্প্রে আছে, অ্যারোসল স্প্রে, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন মেথডে ইউজ করা হয়। তো আমরা এতগুলো মেথডে যাব না, আপনাদের বইতে যেটার কথা সবচেয়ে বেশি বলা হয়েছে সেটা হচ্ছে ক্রায়োপ্রোবের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো ক্রায়োপ্রোবটা কিভাবে করে কাজ করে, কিভাবে এই ক্রায়োথেরাপিটা দেওয়া হয় সেটা একটু বলি। আর ক্রায়োথেরাপি কিন্তু একবার দিলে হয় না, এটা টাইম টু টাইম দিতে হয়। ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই যে কোন ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রায়োথেরাপি ব্যবহার করি, সেগুলোর ফ্যাক্টরগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করেন। বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে ক্রায়োথেরাপি ব্যবহার করা হয়। যেমন এখানে হচ্ছে যে আপনারা যে ইমেজটা দেখতেছেন সেটা হচ্ছে মৌলের ক্ষেত্রে এরকম ডার্ক স্পট থাকে, তো এই ডার্ক স্পট গুলোকে রিডিউস করার জন্য আমাদের ক্রায়োথেরাপি দেওয়া হয় কন্টিনিউয়াসলি। এখানে যখনই মনে করেন ক্রায়োথেরাপি দেওয়া হয় তখন এই কালো অংশগুলো রিডিউস হয় এবং আস্তে আস্তে সবকিছু কি হইতে থাকে, ঠিক হইতে থাকে স্যার। ক্রায়োসার্জারিতে যে র ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়, কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, তাদের ভিতরে হচ্ছে লিকুইড নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড, আর্গন, এই বিষয়গুলো মানে এই কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়। সবচেয়ে পপুলার হচ্ছে লিকুইড নাইট্রোজেন, এটা হচ্ছে ক্রায়োথেরাপির জন্য ব্যবহার করা হয়। আর তার সাথে দুই ধরনের গ্যাস ব্যবহার করা হয়, একটার কথা এখানে উল্লেখ নাই, একটা হচ্ছে আর্গন আর একটা হচ্ছে হিলিয়াম। আর্গনটা হচ্ছে
যে ক্রায়ো সার্জারির ক্ষেত্রে যে আইসিং ফ্যাক্টরটা আছে সেটা যাতে ফিজিশিয়ানরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে এবং তার দ্বারা যাতে কোনো ধরনের কমপ্লিকেশন বা কঠিন পরিস্থিতি বা খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কন্ট্রোলিংটা মূলত হচ্ছে আর্গন গ্যাসের মাধ্যমে করা হয়। আর হিলিয়াম গ্যাসটা ব্যবহার করা হয় যত তাড়াতাড়ি মনে করেন যে আইসিং ফ্যাক্টরে যাওয়া হয় বা অবজেক্টটাকে যত তাড়াতাড়ি আইসিং ফ্যাক্টরে নেওয়া হয়, যাতে ওই পরিমাণ সময় সেটাকে আবার রিভার্স করে মূলত হচ্ছে মেল্টিং পয়েন্টে নর্মালাইজ অবস্থায় আনা যায়। কারণ ক্রায়োথেরাপিটা একবার দেওয়া যায় না, এটা বারবার মনে করেন ব্যবহার করা হয়। ওকে, বারবার ব্যবহার করা হয় যাতে কয়েকটা সেশন বা কয়েকবার ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাবনর্মাল টিস্যু বা ক্যান্সার সেল এগুলোকে আমরা কমপ্লিটলি কাটাছেঁড়া করা ছাড়া ডিস্ট্রয় করতে পারি। ক্রায়োসার্জারির মেইন অবজেক্টিভটা হচ্ছে যে এক্সট্রিম কোল্ডের মাধ্যমে ট্রিটমেন্টটা প্রোভাইড করা হয়। ওকে, এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করা হয়, তারপরে হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিটিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলোতে আমি আসবো। ওয়ার্থ বা ওয়াটার মোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় এগুলোকে ব্যবহার করা হয়। মেইনলি হচ্ছে স্কিন ডিজিজ, তারপর হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিটিস, এটা হচ্ছে আমাদের গোড়ালিতে নার্ভগুলো যদি শুকায় যায় বা সেই নার্ভগুলোতে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই প্ল্যান্টার ফ্যাসিটিসটা জন্য মনে করেন এই ক্রায়ো সার্জারিটা ব্যবহার করা হয়। তো ক্রায়ো সার্জারির বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, ক্রায়ো গান আছে, ক্রায়ো প্রোব আছে, ক্রায়ো নাইফ আছে, তবে সবচেয়ে পপুলার হচ্ছে ক্রায়ো প্রোব। ওকে, আর এখানে দেখেন যে অলরেডি লেখছে যে ফিজিশিয়ানরা এটা ব্যবহার করা হয় যাতে ফিজিশিয়ানরা এক্সিলেন্ট কন্ট্রোল পায় আইসিংটাকে কন্ট্রোল করার জন্য এবং মিনিমাইজ দ্য কমপ্লিকেশন। আর এই ক্রায়োসার্জারিতে যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে -41°C। তো ক্রায়োসার্জারিতে কিভাবে কাজ করে সেটাতে আমরা যাচ্ছি, যে কিভাবে ক্রায়োসার্জারিটাকে ইমপ্লিমেন্টেশন করা হয় সেটার একটা এক্সপ্লেনেশন আপনাদেরকে দিই, যে কোন কোন ডিজিজের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের মোল বা ওয়াটার মোল, বা এই যে এখানে যে কালো যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোর মধ্যে ক্রায়োসার্জারি স্প্রে করা হয় যাতে কন্টিনিউয়াস কয়েকটা সেশনের পর এই স্কিনের যে কালো অংশটা আছে সেটা দূর হয়, যে ইনফেকশনটা আছে। ওকে, এটার ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনারা একটু লিখে রাখেন মোলের ক্ষেত্রে। তারপর হচ্ছে মোল স্কাম। ক্রায়োসার্জারি আমরা কোথায় কোথায় ইউজ করি? স্কিন ডিজিজের ক্ষেত্রে তো ব্যবহার করি। এটা হচ্ছে স্যার আমাদের মৌল স্কাম। তো এরকম করে কিছু স্কাম আপনারা দেখতে পান যে লাইক হচ্ছে মৌল স্কাম, যেগুলো হচ্ছে এভাবে দানা দানা উঠে থাকে। তো এটার ক্ষেত্রেও ক্রায়োথেরাপি দেওয়া হয়। যে কোন কোন ক্ষেত্রে পরীক্ষায় আপনারা যখন সাবজেক্টিভ কোশ্চেন লিখবেন যে কোন কোন জায়গায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, এটা তো আপনারা বলবেন যে স্কিন ডিজিজের ক্ষেত্রে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের টিউমারের ক্ষেত্রে, তারপর নার্ভের জন্য ব্যবহার করা হয়, নিউরো মেডিসিনের ক্ষেত্রে এগুলো মানে মর্টন নিউরনের জন্য ব্যবহার করা হয়। তো এই জায়গাগুলোতে নিউরোলজির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলোতে বলবেন, তার সাথে স্পেসিফিক ভাবে এই কথাগুলো বললে আপনারা হচ্ছে এক্সট্রা নাম্বার পাবেন। ওকে স্যার, এটা গেল আমাদের মোল স্কাম। তারপর হচ্ছে এই যে প্ল্যান্টার ফ্যাসিটিস এর কথা আপনাদেরকে বলছি, সেটার ব্যাপারটাতে আসি। এটা হচ্ছে আমাদের যে নার্ভ গুলো আছে, এটা হচ্ছে মোটর নিউরোমা। এই ডিজিজ হলে এগুলোতে অনেক ব্যথা হয় নার্ভ গুলোর ক্ষেত্রে। তো এটাকে মেইনলি বলা হয় প্ল্যান্টার ফ্যাসিটিস। তো এই প্ল্যান্টার ফ্যাসিটিস এর ক্ষেত্রে মূলত হচ্ছে মনে করেন যে ইয়েটা ব্যবহার করা হয়, লাইক ক্রায়োসার্জারিটা ব্যবহার করা হয় যাতে পেশেন্ট একটু আরাম পায়, হাঁটা চলা করতে সমস্যা না হয়। ঠিক আছে, তো এই মনে করেন যে এই সকল জায়গাগুলোতে মূলত হচ্ছে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। তারপর স্কিন ডিজিজ এগুলো আপনারা দেখেন, প্রায় সময় দেখেন। এই সকলগুলোর ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে ক্রায়ো সার্জারি গুলো ব্যবহার করি, যেমন স্কিন ট্যাক্স। এই যে এই অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্কিন ট্যাক্স। তো এই সকল ক্ষেত্রে মূলত হচ্ছে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। এগুলি স্কিন ডিজিজ। তারপর হচ্ছে সোলার কেরাটোসিস।
এই সোলার কেরাটোসিসের ক্ষেত্রে মূলত হচ্ছে ইয়েটা ব্যবহার করা হয়, ক্রায়োসার্জারিটা ব্যবহার করা হয়। কেমনে ব্যবহার করা হয় সেগুলোতে আমরা যাচ্ছি স্যার। প্রসিডিওরটাও দেখবো, একটা ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে দেখবো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তারপরে হচ্ছে ওয়ার্ডস এর ক্ষেত্রে এই ওয়ার্ডস এর ক্ষেত্রে এরকম যে ফুসকুড়ি আমরা দেখতে পাই, এইগুলোর ক্ষেত্রেও ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এখন এই ক্রায়োসার্জারিটা কেমন ইমপ্লিমেন্টেশন করা হয়, এখানে একজন ডার্মাটোলজিস্ট খুব সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করছে, আপনারা দেখলে বিষয়টুকু বুঝতে পারবেন। Hi, I'm Dr. Richard Usatine, Associate Editor of the Associate Editor of the Journal of Family Practice and column editor of Photo Rounds. I am a professor of family medicine, dermatology, and cutaneous surgery at the University of Texas Health Science Center in San Antonio. I am also the medical director of the University Skin Clinic. Today we will demonstrate cryosurgical procedures. Cryosurgery এখানে is a আপনারা power দেখেন যে ক্রায়ো স্প্রে করা হচ্ছে, তো এই বিভিন্ন ডিভাইসের মাধ্যমে করা হয়, কিন্তু অবজেক্টিভ একটা সেম ওয়েতে এটা কাজ করে। তো লিকুইড নাইট্রোজেন এখানে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর পর লিকুইড নাইট্রোজেন স্প্রে করা হবে এবং এটা কয়েকটা সেশনের মাধ্যমে এই কমপ্লিকেশন গুলো কন্ট্রোল করা হয় স্যার। powerful and versatile technique সরি স্যার, প্রসিডিওর গুলো কন্ট্রোল করা হয়। treatment of many types of skin lesions. Today we will demonstrate a variety of cryosurgical techniques using liquid nitrogen as a spray and with cryo tweezers. While some can কিছুক্ষণ আগে আপনাদেরকে স্কিন ট্যাক্স এর কথা বলছি, তারপর হচ্ছে মৌল স্কাম, এগুলো হচ্ছে স্কিন মৌল স্কাম। তো এই মৌল স্কাম গুলোকে মূলত এই ক্রায়ো মনে করেন স্কুইজারের মাধ্যমে এগুলোকে ট্রিটমেন্ট করা হয়। তো এইভাবে করে কয়েক সেশনের মাধ্যমে মূলত এই লিকুইড নাইট্রোজেনের ব্যবহার করার মাধ্যমে এই স্কিন ডিজিজ গুলোকে কিউর করা হয়। patients will respond to a single treatment, it is not unusual for warts to require more than one treatment session. Cryosurgery with liquid nitrogen is performed on the common warts found on this girl's finger. A bent tip extension spray is being used to attenuate the flow of liquid nitrogen and make it less painful for the patient, especially around the nail fold. The warts are frozen to the edge, including a small halo of normal skin. Each wart is frozen twice to get optimal results. On the second application, the liquid nitrogen spray is pulsed to demonstrate how a pulsatile spray method allows for good control of the delivery. কিছু কিছু ডিভাইসের সাথে মূলত সেন্সরও অ্যাড করা থাকে, যেটা সিগন্যাল দেয় যে কতটুকু পরিমাণ ঠান্ডা হয়েছে, কতটুকু পরিমাণে স্প্রে করতে হবে। কারণ যখনই এটা স্প্রে করতে থাকে, এটা তো এক্সট্রিম লেভেলের ঠান্ডা হয়, তখন পেশেন্টের কষ্ট হইতে পারে। তখন একজন ফিজিশিয়ান কেমনে বুঝবে যে আমার কি কতক্ষণ পর্যন্ত স্প্রে করতে হবে, কতক্ষণ করতে হবে না। এটার জন্য কিছু কিছু ক্রায়ো ডিভাইসে, ক্রায়ো ইকুইপমেন্টে মূলত সেন্সর অ্যাড করা থাকে বা কালার ভ্যারিয়েশন অ্যাড করা থাকে, যেটা কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন। ওইখানে দুই ধরনের সিগন্যাল ইউজ করা হয়, যদি গ্রিন বা ব্লু। তো ব্লু যদি হয় গ্রিন যদি হয় দ্যাট মিনস আমার এখন স্প্রে করা বন্ধ করতে হবে, আর ব্লু থাকা মানে কি আমার কন্টিনিউয়াসলি স্প্রেটাকে চালায় যেতে হবে। তো দেখেন স্যার, এখানে কিছু সেন্সর অ্যাড করা আছে, তাহলে আপনারা দেখতে Cryosurgery is being performed with a Cryac tracker cam to treat a large seborrheic keratosis on the forehead. As the skin temperature drops below 0 degrees centigrade, the sensor light turns green. This SK যেমন স্যার দেখেন এখানে যেটা বলতেছি, এখানে যখন স্প্রে করা হচ্ছে তখন কিন্তু এটা ব্লু থাকতেছে, দ্যাট মিনস এখনো আমাকে কি করতে হবে, স্প্রেটাকে কন্টিনিউয়াসলি চালায় যেতে হবে। দ্যাট মিনস এখানে আমাকে কালার মনে করেন যে কালার দেওয়া আছে, কালার ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ফিজিশিয়ান বুঝতে পারবে যে আমার কতক্ষণ পর্যন্ত স্প্রে করতে হবে। ওকে, যখন ব্লু থাকতেছে দ্যাট মিনস আমাকে আরো কিছুক্ষণ স্প্রেটাকে কন্টিনিউ করতে হবে। The sensor light আর এখন দেখেন এটা যখন গ্রিন হয়ে গেছে দ্যাট মিন্স আমাকে থামতে হবে, একটু থেমে আবার কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। turns green. This SK is treated using a spray paint method, taking special care to fully freeze the periphery of the lesion. ওকে,
তো এটা হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি সিস্টেমটা, আমরা ক্রায়োসার্জারিটা কিভাবে করি, কিন্তু ইন্টারনালি মানে এটা তো আমরা এক্সটার্নাল প্রসিডিওরটা দেখছি। তো ইন্টারনালি ক্রায়োসার্জারির এফেক্টটা কিভাবে কাজ করে, বা ক্রায়োসার্জারিতে আমরা যে লিকুইড নাইট্রোজেনটা দিই সেটা কিভাবে কাজ করে সেটা একটু লক্ষ্য করেন। তো আমি একটা একটা করে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। The TrueFreeze Spray Cryotherapy System is a minimally invasive device that delivers extremely cold liquid nitrogen spray through a small catheter to flash freeze a variety of unwanted or obstructive tissues inside the airway. During spray cryotherapy, the physician inserts a thin, long camera called a bronchoscope through the mouth or nose to enable viewing of the targeted tissue inside the airway. After selecting the targeted tissue, the physician inserts a specialized spray cryotherapy catheter through the scope and sprays liquid nitrogen on the diseased or obstructive tissue to flash. এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে বিষয়টা বলি। এটা কিন্তু একটা ক্রায়োপ্রোব সিস্টেম। তো এটা সবচেয়ে পপুলার, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। আর এখানে মনিটর আছে, সামনে এই জায়গাটাতে মনিটর থাকে, যেখানে যে ফিজিশিয়ান সে জিনিসটাকে মনিটর করতে পারে। The physician inserts a thin, long camera called a এই যে মনিটরের মাধ্যমে সে দেখতে পাচ্ছে কোন জায়গায় সে এটাকে ইনজেক্ট করবে bronchoscope through the mouth or nose. ধরেন যে এই জায়গাটাতে সে ব্যবহার করবে, তো কাটা ছেঁড়া করা ছাড়াই লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে এটা করবে, এবং লিকুইড নাইট্রোজেন কিভাবে জিনিসটাকে মনে করেন কিউর করবে সেটার প্রসেসটা আমরা দেখছি। To enable viewing of the targeted tissue inside the airway. After selecting the targeted tissue, the physician inserts a specialized spray cryotherapy catheter through the scope and sprays liquid nitrogen on the এই যে লিকুইড নাইট্রোজেনের যে টিউবটা যেটা দিয়ে স্প্রে করা হবে, আর এটা হচ্ছে আমাদের ইনফেক্টেড অবজেক্ট, যেটাতে আমরা টার্গেট অবজেক্ট, যেটাতে আমরা লিকুইড নাইট্রোজেন দিব। তো এখনই দেখতেছেন যে এখানে মনে করেন জায়গাটা অনেক বেশি চড়া হয়ে রয়েছে। তো কন্টিনিউয়াসলি এটা কয়েকটা থেরাপি দেওয়ার পর দেখবেন যে এই জায়গাটা আস্তে আস্তে করে বড় হইতে থাকবে। A diseased or obstructive tissue to flash freeze and destroy it. After the tissue is frozen for a short period of time, the area is allowed to thaw naturally. This freeze-thaw cycle is typically repeated several times as determined necessary by the physician. তো দেখেন জায়গাটা কিন্তু কিছুটা খানিকটা বড় হয়েছে। Rapid freeze and slow thaw of tissue has been shown to destroy the targeted cells without disturbing the underlying. আর এখানে এটার মাধ্যমে যেমন ইনফেক্টেড সেলগুলো ডিস্ট্রয় হয় এবং একই সাথে নতুন সেলগুলো তৈরি হইতেও এটা সহায়তা করে। In connective tissue, this provides a framework for healthy cells to regenerate over time. Patients who undergo spray cryo এভাবে করে পেশেন্ট হচ্ছে কিউর হয়। ওকে, আমরা আরো কিছু প্রসেস দেখব, তাহলে আমাদের দেখলে বিষয়টুকু সুবিধা হবে যে ইন্টারনালি কি করা হয়। যেমন কিডনির ক্ষেত্রে বা রেনাল ডিজিজের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে নিডেল ইউজ করার মাধ্যমে ক্রায়োসার্জারিতে মানে এই ক্রায়োসার্জারিটা অপারেশনটাকে মনে করেন এক্সিকিউট করা হয়। সেটাও আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এটার নাম হচ্ছে পারকিউটেনিয়াস ক্রায়ো অ্যাবলেশন। এটা হচ্ছে নিউ টেকনিক, যেটা হচ্ছে রিসেন্টলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, যেমন রেনাল ম্যাসেসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো দেখেন কেমনে ইউজ করা হয় সেটা এক্সপ্লেইন করছে। আর সিটি স্ক্যানের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা হয় যে কোন জায়গার মধ্যে মূলত এটা ইমপ্লিমেন্টেশন করা হবে। ওকে, যেমন এটা হচ্ছে আমাদের ইনফেক্টেড এরিয়া, এখন এটাতে ক্রায়ো নিডেল মানে একটা নিডেল অ্যাড করা হবে। ঠিক আছে, এই যে ক্রায়োপ্রোবের যে নিডেল গুলো আছে সেটা সরাসরি এখানে কানেক্ট করা হয়। এটা হচ্ছে লেটেস্ট ডিসকভারি, যেটা সবচেয়ে বেশি এখন ব্যবহার করা হয়। তো এটাতে সরাসরি লিকুইড নাইট্রোজেন দেওয়া হবে।
আর এখানে আর্গন গ্যাস ইউজ করা হয় যাতে এটার ভিতর দিয়ে খুব ইজি ভাবে লিকুইড নাইট্রোজেন গুলো ফ্লো করতে পারে, কারণ লিকুইড নাইট্রোজেন তো আইসিং ফ্যাক্টরে কনভার্ট করে। তো যখনই এটার ভিতর দিয়ে লিকুইড নাইট্রোজেন স্প্রে করা হবে এই নিডেল গুলোর মধ্য দিয়ে, এটা যেন বরফে কনভার্ট না হয়ে যায় সেটার জন্য হচ্ছে আর্গন গ্যাসটাকে ব্যবহার করা হয়। তো আর্গন গ্যাসটার সহায়তায় লিকুইড নাইট্রোজেনকে ইনফেক্টেড এরিয়ার মধ্যে কি করা হয়, স্প্রে করা হয়, এবং এভাবে করে স্প্রে করার মাধ্যমে এটা কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের আইসিং ফ্যাক্টরে কনভার্ট হয়ে যায়। আর এটা টেম্পারেচারটা -40°C চলে যায়, যার কারণে ক্যান্সার সেলগুলো কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় স্যার। আর পরবর্তীতে এটাতে হিলিয়াম গ্যাসকে ট্রান্সমিশন করা হয় যাতে এই জায়গাটা যত তাড়াতাড়ি আইসে কনভার্ট হয়েছে যাতে নর্মাল সিচুয়েশনে আবার ফিরে চলে আসে। আর হিলিয়াম গ্যাসটা এই জন্যই দেওয়া হয় যাতে আমি এই প্রসেসটাকে কন্টিনিউয়াসলি কয়েকবার ব্যবহার করতে পারি। ঠিক আছে স্যার? ওকে। আর এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি মনে করেন কাজটা কমপ্লিট হয়ে যায় আর পেশেন্ট রিকভার হয়। এখন এটা তো আমি দেখাইছি, এবার একটা 3D অ্যানিমেশন আপনাদেরকে দেখাই যে আসলে ইন্টারনালি যে ক্রায়ো সার্জারিটাতে আমরা যে ক্রায়ো মেডিসিনটাকে ইমপ্লিমেন্টেশন করতেছি সেটা অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করে, কিভাবে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে, সেটার একটা 3D মডেল আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা সিসিটিভি ফুটেজ, এটা হচ্ছে আমাদের ক্রায়ো নিডেল যেটার কথা বলছি। আর এটা ক্রায়ো নিডেলটা যেটা ক্রায়ো প্রোব, সেটা মনে করেন একটা টেস্ট টিউবের মধ্যে ইন করা হচ্ছে যাতে এটার কার্যকারিতা বোঝানোর জন্য সেটা কত তাড়াতাড়ি এই টেস্ট টিউবের লিকুইডটাকে আইসিং ফ্যাক্টরে কনভার্ট করে সেটা বোঝানোর জন্য একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখানো হচ্ছে। ওকে, তো এটা ক্রায়ো প্রোবটাকে দেওয়া হয়েছে। তো দেওয়ার সাথে সাথেই দেখেন এটা কিন্তু আইস ফর্ম করা স্টার্ট করে দিচ্ছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে লিকুইড নাইট্রোজেন কেন পপুলার বা কেন বেশি ব্যবহার করা হয়। ওকে, কয়েক সেকেন্ড রাখছে, তার কিছুক্ষণ পর টোটাল জিনিসটা ঠিক এরকম হয়ে যায় স্যার। আর এটা মনে করেন আমাদের একটা টিউমার সেল। এই টিউমার সেলটাতে আমরা হচ্ছে এখন পুরো ইলাস্ট্রেশনটা দেখবো, ডেমনস্ট্রেশনটা দেখবো যে আসলে ক্রায়োপ্রোবের নিডেলটা ইন করার পর লিকুইড নাইট্রোজেন দেওয়া, তারপর সেখানে হিলিয়াম গ্যাস দেওয়ার মাধ্যমে সেটাকে আবার নর্মাল করার মাধ্যমে কি হয় সেটা আমরা একদম পুরো সাইকেলটা দেখবো। তো এখানে দেখেন যে এই ক্রায়োপ্রোবের নিডেলগুলোকে সরাসরি এই টিউমারগুলোর সাথে কি করা হচ্ছে স্যার, কানেক্ট করা হচ্ছে। কানেক্ট করার পর এদের মধ্য দিয়ে স্যার লিকুইড নাইট্রোজেনকে কি করা হচ্ছে, ট্রান্সমিশন করা হচ্ছে। ওকে, আর তার সাথে আর্গন গ্যাসকেও ব্যবহার করা হচ্ছে যাতে এই লিকুইড নাইট্রোজেনের ফ্লোটা খুব সুন্দরভাবে হয় এবং এটা যেন খুব সুন্দরভাবে ফিজিশিয়ান কন্ট্রোল করতে পারে। ফিজিশিয়ান আর্গন গ্যাস ব্যবহার করা হয় এই জন্যই যাতে লিকুইড নাইট্রোজেন এর যে মাধ্যমে যে কোল্ড করা বা ঠান্ডা করার প্রসিডিওরটাকে যাতে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। এখন দেখেন এটা ইন্টারনালি কি হয়েছে, আইসে ফর্মেশন হয়েছে। আর এটাকে কয়েক মিনিট পর্যন্ত রাখা হয়, কিছুক্ষণ পর্যন্ত রাখা হয় যাতে এটার ভিতরে থাকা ক্যান্সার সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। আর এটা টেম্পারেচার -40°C ইনস্ট্যান্টলি চলে যায় বিকজ লিকুইড নাইট্রোজেনের কারণে। এবং পরবর্তীতে এটাতে হচ্ছে 15 মিনিটস অ্যাটলিস্ট রাখা হয়, 15 মিনিট রাখা হয়। তারপর এটার মধ্যে হিলিয়াম গ্যাস, এই যে পার্পল কালারের যে লাইনগুলো দেখতেছেন এটা হচ্ছে হিলিয়াম গ্যাস, এটাতে ইজেক্ট করা হচ্ছে যাতে এটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। এভাবে কয়েকটা সেশনের মাধ্যমে, কয়েকটা সাইকেলের মাধ্যমে মূলত কন্টিনিউয়াসলি একবার ফ্রোজ করা, একবার হচ্ছে ডিফ্রোজ করা। তো এভাবে করার মাধ্যমেই
আমাদের ক্যান্সার সেলের যে অ্যাকচুয়াল যে সাইজটা ছিল বা টিউমার সেলের যে সাইজটা ছিল এভাবে করে স্যার ছোট হতে থাকে। তো এইভাবে ছেঁড়া করা ছাড়াই আমরা হচ্ছে খুব ভালোভাবে ক্রায়োথেরাপিটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো স্যার এটার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ক্রায়োসার্জারি।